ডিবিসি আপডেট নিউজে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের শাস্তি পার্শ্ব থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত সংখ্যা 11। পড়ালেখা ছেড়ে কাজে বাধ্য হচ্ছে গাজার শিশুরা। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। সাজা স্থগিত ও চিকিৎসার জন্য জামিন চাইলেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত সংখ্যা 11। শুনবেন বিস্তারিত। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গতকাল রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা কর্মীদের সূত্রে এমন তথ্য জানা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার নবগঠিত শান্তি পর্ষদ এর সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে $500 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল রোববার গাজায় হওয়া হামলার ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিরতি গত 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। হাসপাতাল সূত্র আল জাজিরাকে বলেছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে অন্তত 5 জন নিহত হন। সূত্রগুলো আরও বলে, দক্ষিণের খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি হামলায় আরও 5 জন নিহত হয়েছেন। আলাদা করে গাজার সূত্রগুলো আল জাজিরাকে বলেছে, রোববার গাজা নগরের পূর্ব দিক তাল আল হাওয়া এলাকার এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে এর কমান্ডে সামি আল দাহাদুহ নিহত হয়েছেন। হামাসের মুখপাত্র হাজেম কাশেম সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এগুলো হচ্ছে মাঠে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করার স্পষ্ট চেষ্টা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার সংশ্লিষ্ট সব প্রচেষ্টা ও সংস্থাকে অকার্যকর প্রমাণ করার বার্তা। তার ভাষায়, সব পক্ষ এখন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বলেছে। কখনো দখলদার শক্তি তাদের অগ্রসর চালিয়ে যাচ্ছে। গাজা কর্তৃপক্ষদের তথ্য অনুযায়ী তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের অন্তত 601 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও 1607 জনকে হত্যা করেছে। গাজার সরকারি গণমাধ্যম শাখাও বলেছে, 2025 সালের 10ই অক্টোবর থেকে 2026 সালের 10ই ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অন্তত 1620টি ঘটনা ইসরায়েলের। এদিকে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এসেছে ইসরায়েলের। এদের দাবি, এতে 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সাম্প্রতিক হামলাগুলোর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার নবগঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে $500 কোটি বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছেন। ট্রাম্প আরও বলেন, গাজাবাসীদের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স ও স্থানীয় পুলিশ বাহিনীতে হাজারো কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে শান্তি পর্ষদে যোগ দিতে $100 কোটি করে দেওয়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে 5টি দেশ এমন প্রতিশ্রুতি দিয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। শান্তি পর্ষদের 20 সদস্যদের মধ্যে একজন প্রথম বৈঠকে অংশ নেবেন তা ট্রাম্প সুস্পষ্ট করে বলেননি। সাজা স্থগিত ও চিকিৎসার জন্য জামিন চাইলেন ইমরান খান। শুনবেন বিস্তারিত। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোষাখানা 2 মামলায় দেওয়া সাজা স্থগিত এবং চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। ব্যারিস্টার সালমান সাফদার ও সালমান আকরাম রাজার মাধ্যমে দায়ের করা আবেদনে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা আদালতের কাছে সাজা স্থগিত করে জামিন মঞ্জুরের অনুরোধ করেছেন। গত বছরের ডিসেম্বরে এই বিশেষ আদালত তোষাখানা 2 মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছর করে কারাদণ্ড দেন। মামলাটি রাষ্ট্রের বিলাসবহুল উপর কম দামে ক্রয় এবং পরে তার বিক্রির অভিযোগে কেন্দ্র করে। ইতালির বিশালবহুল ব্র্যান্ড বুলগারির একটি জুয়েলারি সেট কেনার সঙ্গে মামলাটি সম্পর্কিত। 2021 সালের মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরানকে জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন। এই মামলার অভিযোগপত্রে বলা হয়, ইমরান মাত্র 19 লাখ রুপির বিনিময়ে এই জুয়েলারি সেটটি নিয়ে নেন, অথচ এটি বাজার মূল্য প্রায় 8 কোটি রুপি। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলো আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এদিকে আলোচিত আল কাদির ট্রাস্ট মামলা বা 190 মিলিয়ন পাউন্ড
দুর্নীতি মামলার সাজা স্থগিতের আবেদনের দ্রুত শুনানির আবেদনেও পৃথকভাবে করা হয়েছে। আবেদনে বলা হয়, আবেদনকারী ইমরান তার ডান চোখের গুরুতর রোগে ভুগছেন। এতে আরও উল্লেখ করা হয়, মামলার মেরিট এবং চিকিৎসার কারণে সাজা স্থগিতের জন্য আবেদনকারীর অত্যন্ত শক্তিশালী ভিত্তি রয়েছে, যা সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানির সময় সামনে এসেছে। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী রক্ত জমাট বাঁধার কারণে ইমরান খানের ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে তিনি ওই চোখ মাত্র 15% দৃষ্টিশক্তি পাচ্ছেন। আবেদনে আরও বলা হয়েছে, চিকিৎসাজনিত জটিলতা এতটাই গুরুতর যে কারাগারের ভিতর এই যথাযথ চিকিৎসা সম্ভব নয়। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। শুনবেন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য হামলার সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেই নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করে চলেছে ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরের এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে গেলে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরায়েলি হামলার ওয়াশিংটন সমর্থন দেবে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম রোববার এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর ইসরায়েল হামলা চালাতে পারবে কিনা সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটাই জানিয়েছে। প্রস্তাবিত সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর পাল্লা বাড়াতে আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রতিবেশী সার্বভৌম দেশগুলোর আকাশ সীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করার জটিল কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা। তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলার জন্য তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। এদিকে এই প্রতিবেদনটি এমন সময়ে সামনে এসেছে যখন অঞ্চলটি সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ওয়াশিংটন ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে। সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থকারীর ভূমিকা পালন করবে। পড়ালেখা ছেড়ে কাজে বাধ্য হচ্ছে গাজার শিশুরা। শুনবেন বিস্তারিত। ভোরে 5:30, সূর্য পুরোপুরি আকাশে ওঠেনি। জনাকীর্ণ তাঁবুর মধ্যে ঘুম ভাঙছে 15 বছর বয়সী মাহমুদের। তবে স্কুল ব্যাগের দিকে এগিয়ে গেল না সে, বরং হাতে নিল একটি বস্তা। বলল, এখন বস্তাটা খালি। ভরে যাওয়ার আগে আমি এর ওজন টের পাচ্ছি। হাঁটা শুরু করার আগেই আমার পিঠে ব্যথা শুরু হয়। পথে কার্ডবোর্ড, পলিথিন, কাঠ, এমন সব বাতিল জঞ্জাল যা পাবে সব সংগ্রহ করবে মাহমুদ। তারপর বাসায় ফেরা। মাহমুদের ভাষায়, কখনো কখনো 6 ঘন্টা হেঁটে আমি মাত্র কয়েক টুকরো কাঠ পাই। ময়লা আবর্জনা ধুলাবালি আমার ফুসফুসের ভেতরে ঢুকে যায়। সারা রাত কাশি হয়। তবে করার কিছুই নেই। রুটি তৈরির জন্য কোনো আগুন নেই। পরিবারের জন্য মাহমুদের গভীর দায়িত্ববোধ রয়েছে। গত বছরের শুরুর দিকে ইসরায়েলের হামলায় তার বাবার মৃত্যু হয়েছিল। 2023 সালের অক্টোবরের হামলা শুরুর পর থেকে তাকে নিয়ে 70,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাসার বড় ছেলে মাহমুদ। অভাবের সংসারে, তাই সে জানে তাকে কি করতে হবে। বয়স কম তাতে কি এসে যায়, তবে মাহমুদ এও জানে তার জীবনটা অন্যরকম হতে পারত। স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে তার। সে বলল, যুদ্ধের আগে আমি স্কুল যেতাম। বাবা তখন বেঁচে ছিলেন। মাঝে মধ্যে যখন বস্তা নিয়ে বাজারের ভেতরে দিয়ে যাই, তখন আমার গণিতের শিক্ষকের সঙ্গে দেখা হয়। তাকে এভাবে দেখতে ভালো লাগে না। আমি তার একজন সেরা ছাত্র ছিলাম। 2 বছর ধরে টানা ইসরায়েলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাবে এ সময় গাজায় 97% বেশি স্কুল হয় ধ্বংস হয়ে গেছে, না হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে গাজার স্কুলগামী 6,58,000 শিশুর বেশি ভাগই পড়াশোনার সুযোগ বঞ্চিত হয়েছে। এমনকি গত অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর স্কুলগুলো ঠিকভাবে খোলেনি। গাজার ঠিক কত শতাংশ শিশুকে পড়াশোনা ছেড়ে কাজে নামতে হয়েছে তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে উপত্যকাটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের ভাষ্য মতে এমন শিশুর সংখ্যা বহুগুণে বেড়েছে। মনোবিজ্ঞানী ইয়াকিন জামান বলেন, গাজায় আমার যা দেখেছি তা শুধু শিশুশ্রম নয়, এটি একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া।